সাউদা বিনতে সুমি ফেসবুকে সরকারের সমালোচনা করার দায়ে যাকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পর সাগর সারোয়ারের ফেস দ্য পিপল অনুষ্ঠানে তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের পিলে চমকে যাবে। কেন গ্রেফতার করা হয়েছিল তাকে? বাহ্যিক দৃষ্টিকে মনে হতে পারে এটি নিছকই ডিজিটাল নিরাপত্তা আইনের খেলা, কিন্তু অন্তরালের সত্যটি অনেক বেশি গভীর এবং ভীতি জাগানিয়া। আজ সেই গোপন রহস্যই আপনাদের সামনে ডিকনস্ট্রাক্ট করব। সাউদা বিনতে সুমি সেখানে স্পষ্ট জানিয়েছেন যে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের একটি বড় অংশ জুড়ে ছিল ভারত ইস্যু। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি ভারতের বিরুদ্ধে কেন লিখলেন? দিল্লি না ঢাকা এইসব লিখে কি হবে? ভারতের সাথে কি আপনারা পারবেন? ঠান্ডা মাথায় চিন্তা করুন দর্শক, গ্রেফতার করা হলো বাংলাদেশের সরকারের সমালোচনা করার জন্য, কিন্তু তদন্তকারীদের মাথা ব্যথা ভারতের ভাবমূর্তি নিয়ে। এই বয়ানটি কি আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে না? অগস্টের আগেও ঠিক একইভাবে আমাদের শেখানো হতো, ভারত পেঁয়াজ না দিলে আপনারা না খেয়ে মরবেন। কিন্তু আমরা কি মরেছি? এভাবেই একটি জাতিকে মানসিকভাবে পঙ্গু করে দেবার চেষ্টা চলে আসছে দীর্ঘকাল ধরে। সুমি যে অভিজ্ঞতার কথা বলেছেন তার সাথে ব্যারিস্টার আরমানের আয়না ঘর থেকে ফিরে আসার পর লেখা বইটির অবিশ্বাস্য মিল রয়েছে। আরমানের বর্ণনায় উঠে এসেছে আরও লোমহর্ষক সব তথ্য। কারারক্ষীরা তাকে বলতো যে এই বিশেষ ডিউটিতে পোস্টিং পাওয়ার আগে তাদের ভারত থেকে ট্রেনিং নিয়ে আসতে হয়। সেই ট্রেনিংয়ে শেখানো হয় কিভাবে মানুষকে গুম করতে হবে এবং কিভাবে লাশের কোনো প্রমাণ রাখা যাবে না। সেই ভয়ঙ্কর পদ্ধতির বর্ণনা শুনলে গা শিউরে ওঠে। পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করে লাশের ওজনের সমান ইট বেঁধে গভীর নদীতে ডুবিয়ে দেওয়া হয় যাতে তা আর কোনোদিন ভেসে না ওঠে। একসময় শীতলক্ষায় এই কাজ চলত, কিন্তু নারায়ণগঞ্জের 7 খুনের পর লাশ ভেসে ওঠায় এখন নাকি ভেন্যু বদলে বরিশালের গভীর নদী বেছে নেওয়া হয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল সেখানে কর্মরত কর্মকর্তারাও নাকি এক অদৃশ্য জাতাকলে বন্দী। তারা চাইলেও এই অমানবিক কাজ থেকে পদত্যাগ করতে পারেন না। ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা এই কর্মকর্তারা তাদের প্রভুদের আদেশ পালনে কতটা মরিয়া তা বোঝা যায় যখন আরমান নামাজ পড়ার জন্য জায়নামাজ বা কুরআন চেয়েছিলেন, তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা রুদ্রমূর্তি ধারণ করে বলেছিলেন অন্য কেউ এই দাবি করলে তাকে মেরেই ফেলা হতো। একটি স্বাধীন দেশের ভেতরে অন্য একটি দেশ কিভাবে নিজের প্রভাব বলয় বিস্তার করে রেখেছে, এটিই তার এক নগ্ন চিত্র। এখন প্রশ্ন উঠছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে। তিনি নিজে দীর্ঘদিন নিখোঁজ বা গুম ছিলেন, তবে তিনি ক্ষমতায় আসার পর কেন গুম কমিশন বন্ধ করে দেওয়া হলো? তিনিও কি সেই চাবিতে ঘোড়া সিস্টেমের অংশ হয়ে গেছেন? যদি ভারতের বিরুদ্ধে কথা বললেই এদেশীয় বাহিনীগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, তবে বুঝতে হবে দেশের চাবিকাঠি আসলে কোথায়। সরকারের সমালোচনা করলে হয়তো ছাড় পাওয়া যেতে পারে, কিন্তু ভারতের স্বার্থে আঘাত লাগলেই তারা রুদ্রমূর্তি ধারণ করছে। এটি কি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পরিচয় হতে পারে? দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আমাদের নাগরিকদের সচেতন হওয়া এখন সময়ের দাবি। আজ সাউদা সুমি বা আরমান যা সহ্য করেছেন তা কাল আপনার বা আমার সাথেও হতে পারে। ক্রিকেটের মাঠ থেকে বিসিবির চেয়ার, সবখানেই কি একই অদৃশ্য হাতের প্রভাব কাজ করছে? ক্রিকেটের আমিনুলকে কেন বিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো? সেই রহস্য নিয়ে থাকছে আমাদের পরবর্তী বিশেষ বিশ্লেষণ। এই ভয়াবহ তথ্যগুলো নিয়ে আপনার মতামত কি? ভারতের এই অদৃশ্য নিয়ন্ত্রণ নিয়ে কি আপনার মনেও প্রশ্ন জাগছে? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে এই সত্য সবার মাঝে ছড়িয়ে দিন। এভাবেই সাহসের সাথে সত্য প্রকাশে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।